ইউটিউবের সকল ভিউয়ার্সদের নমস্কার জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। প্রথমেই জানিয়ে রাখি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা এমন কেউ নই। তো আর সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা আমি করছিও না। তো আমার এই ভিডিওটা করার একমাত্রই উদ্দেশ্য যে রিসেন্টলি আমার লাইফে একটা মেডিকেল নেগলিজেন্সির জন্য, ডক্টরদের ভুল ট্রিটমেন্টের জন্য আমার লাইফে যে একটা ডিজাস্টার রিসেন্টলি ঘটে যায়, সেইটা আমাদের সঙ্গে শেয়ার করা এবং সেই রিলেটেড আমাদেরকে একটা ইনফরমেশান দেওয়া এবং আমাদেরকে সম্পূর্ণভাবে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমাদেরকে জানানো যে কোন কোন ডক্টর এটার সঙ্গে জড়িত এবং তাদেরকে এক্সপোজ করা। এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা করছি। এবার আমি ঘটনায় আসছি। সেটা হলো যে লাস্ট 14 জুন, মানে জাস্ট এই 1-1.5 মাস আগেকার ঘটনা। আমি আমার মাকে উডল্যান্ডস হসপিটালে একটু একটা প্রবলেমের জন্য অ্যাডমিট করি। অ্যাকচুয়ালি আমার মায়ের একটা বাড়িতে একটা সিজারের মতো হচ্ছিল, একটা কাঁপুনি, জাস্ট একটা সিজারও ঠিক না, একটা কাঁপুনি মতো একটা হচ্ছিল। তো সেই কাঁপুনিটার জন্য তো সেটা 4-5 বার, বেশ কয়েকবার একটা হয়। তো এবার সেই জন্য আমরা যেহেতু এখন অন কল ডক্টর পাওয়া খুব প্রবলেম, ডিফিকাল্ট। তো আমরা সেই জন্যে উডল্যান্ডস হসপিটালে কল করি। আমি এবং আমার বাবা কল করি উডল্যান্ডস হসপিটালে। তো সেখান থেকে ওনাদের একটা অন কল ভিজিটের একটা ফেসিলিটিস রয়েছে। তো সেই জন্য আমি ওখানে হসপিটালে কল করি। তো কল করার পর ওখান থেকে অন কল ডক্টর আসেন। এসে যা সিমটমস সেটা ওনারা উনি শোনেন। তো শুনে তো উনি কিছু টেস্ট লেখেন, ব্লাড টেস্ট, তার সঙ্গে কিছু নিউরোলজিক্যাল কিছু টেস্ট, যেমন ইইজি, সিটি স্ক্যান, এরকম কিছু লিখে যান। তো সেই ব্লাড টেস্টগুলো হয়, কিন্তু ইইজি, সিটি স্ক্যান করতে গেলে তো সেটা তো বাড়িতে করা পসিবল নয়। সেটা একটা প্যাথোলজিক্যাল ল্যাবে নিয়ে যাওয়ার দরকার হয়। কিন্তু পরের দিন যখন ইইজি, সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার মতো সময় হয়, কিন্তু আলটিমেটলি নিয়ে যেতে পারিনি, কারণ আবার সেই কাঁপুনিটা বেড়ে যায়। তো সেই কাঁপুনি বেড়ে যাওয়ার জন্য আবার ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করায় তো উনি তখন সাজেস্ট করেন যে হসপিটালে ইমার্জেন্সিতে এসে ভর্তি করতে। এবং ভর্তি করার পর মানে হয়তো ওনারা কিছু ট্রিটমেন্ট করবেন বা সেটা দেখবেন যে যে কেন এই এই কাঁপুনিটা বারবার হচ্ছে। তো আমরা তখন ওনার কথা মতো এবং উনি সাজেস্ট করেন যে হসপিটালে অ্যাডমিট হলে ডক্টর মণিময় ঘোষ ওনার আন্ডারে হসপিটালে অ্যাডমিট করতে। তো আমরা তখন ওনার সাজেশন অনুযায়ী আমি আমার মাকে নিয়ে উডল্যান্ড হসপিটালে যাই ইমার্জেন্সিতে। তো এমার্জেন্সিতে ওনারা খানিকক্ষণ দেখেন, মাকে খানিকক্ষণ রেখে ওনাদের যা ট্রিটমেন্ট করার ওনারা খানিকক্ষণ যা মনিটরিং করেন। করার পর তারপর ওনারাই ইমার্জেন্সি থেকে ডক্টর মণিময় ঘোষের আন্ডারে অ্যাডমিট করে মাকে আইসিইউতে ট্রান্সফার করে। তো আইসিইউতে ট্রান্সফার করার পর তারপর সেই দিনই সেটা ছিল একটা 14 জুন, সেটা ছিল একটা স্যাটারডে। তো এবার ট্রান্সফার করার পর ওই 14 আর 15, 16 লাস্ট ওই 3 দিন সিটি স্ক্যান, ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই ব্রেন, ইইজি, এইসব টেস্ট ওনারা করেন, ইনক্লুডিং 48 আওয়ার্স হল্টার মনিটরিং, এইসব করেন। ডক্টর মণিময় ঘোষ ওনার আন্ডারে এইসব টেস্ট হয় এবং উনি পরবর্তীকালে ডক্টর দীপ দাস, নিউরোলজিস্ট, ওনাকে উনি এই ট্রিটমেন্টের ভেতরে উনি ইনভলভ করেন। তো ওনারা দুজনে মিলে এইসব টেস্টগুলো করেন। এবার আমরা যখন ডক্টরকে মিট করতাম, তো উনি বলতেন এই যে টেস্টগুলো হয়, সেই টেস্টের রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট সব নর্মাল। হয়তো এদের জন্য কিছু একটা হয়তো সামান্য কিছু হয়তো প্রবলেম থাকতে পারে, কিন্তু সেটা এমন কোনো অ্যাকিউট কোনো প্রবলেম নেই যে যেটা থেকে পিন পয়েন্ট করে বলা যেতে পারে যে এই প্রবলেমটার জন্যই এই যে কাঁপুনি সেটা হচ্ছে। তো ওনারা এভাবে একটা সপ্তাহ ওনারা কাটান। রিপোর্ট ওনারা যা সব টেস্ট, আর এর সঙ্গে আরও অনেক প্যাথোলজিক্যাল টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, যেমন হিমোগ্লোবিন, সোডিয়াম, পটাশিয়াম, আরও অনেক ইউরিয়া, ক্রিয়েটিনিন, এসব টেস্ট হয়। তো সেই সব টেস্ট রিপোর্টেও কিছু পাওয়া যায়নি, যা ছিল রেঞ্জেই ছিল। তো আমার মার ইনিশিয়ালি হয়তো কিছু কমপ্লিকেশানস ছিল, সেগুলো প্রি এক্সিস্টিং কমপ্লিকেশানস, যেমন একটা কিডনির একটা প্রবলেম ছিল, তারপর ব্লাড সুগার ছিল, হাইপার টেনশন ছিল। তো এই প্রবলেমগুলো ছিল, কিন্তু সেই প্রবলেমগুলো ডক্টর মণিময় ঘোষ এবং ডক্টর দীপ দাস ওনারা এই কিন্তু টেস্ট রিপোর্টগুলো থেকে ওনারা কিছু আইডেন্টিফাই করতে পারেননি যে কাঁপুনির ব্যাপারটা কেন হচ্ছে। এবং এবং যে প্রি এক্সিস্টিং যে ডিজিজগুলো ছিল তার সঙ্গে এটারও কোনো সম্পর্ক ওনারা ঠিক বলেননি। এবং তো ওনারা তখন এটাই বলতে থাকেন যে ওনাদের গেস হচ্ছে যে হয়তো ব্যাপারটা হয়তো কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে হতে পারে বা হয়তো হাইপারটেনশন থেকে হতে পারে। তো সেই সব তো পুরোটাই ফার্স্ট উইকটা এইভাবে কাটে। টোটাল 2 সপ্তাহ ছিল
উডল্যান্ডস হসপিটালে আইসিইউতেই অল অ্যালং, ভর্তি থেকে একদম মানে ডিসচার্জের দিন অবধি। কিন্তু প্রথম সপ্তাহে ওনারা জাস্ট এইসব গেস করেন এবং গেসের বেসিসেই একরকম বলা যায় ওনারা মেডিসিন দিতে থাকেন। কারণ আমি এই জন্য এটা বলছি যে কারণ হচ্ছে রিপোর্ট অনুযায়ী ওনারা বলছেন সব রিপোর্ট সব নর্মাল। তো তারপরেও আমি দেখি যে কিছু নিউরোলজিক্যাল মেডিসিন ডক্টর দীপদাস স্টার্ট করেছেন এবং এটাও ডক্টর মণিময় ঘোষ এবং দীপদাস বলেন যে কাঁপুনিটা হচ্ছে সেটা নাকি সিজার নয়। কারণ সিজার বা কনভালশন হলে ইন জেনারেল যেটা হয় সেটা হলো যে যার হয় ওই সিজার বা কনভালশন, তো তিনি জ্ঞান হারান। কারণ সিজার কনভালশন হওয়াকালীন বা হওয়ার পরে ইন জেনারেল পেশেন্টের নাকি জ্ঞান থাকে না। যেহেতু আমার মার কাঁপুনিটা হওয়ার সময় জ্ঞান ছিল, পুরোপুরি সেন্সে ছিল, তো সেটা নর্মাল সিজার কনভালশন নয়। ওটা হয়তো মানে যেটা হচ্ছে সেটা মেবি হয়তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে হচ্ছে বা হয়তো প্রেশার বেড়ে যাচ্ছে সেই থেকে হচ্ছে, এরকম কিছু হতে পারে, কিন্তু সিজার নয়। তো আর রিপোর্টও সব নেগেটিভ, কারণ ইইজি নেগেটিভ, সিটি প্লেন ব্রেন নেগেটিভ, এমআরআই ব্রেন নেগেটিভ, তো এটা সিজার হওয়ার পসিবিলিটি খুবই কম। তো এবার কিন্তু তা সত্ত্বেও ওনারা কিছু নিউরোলজিক্যাল মেডিসিন যেমন মানে আমি যেটা নার্সেস থেকে জানতে পারি আইসিইউ থেকে, যে যেমন লেভিপিল বলে একটা মেডিসিন আছে, সেই লেভিপিল, তারপর ল্যাকোসেট, ফসিলিন, এইসব মেডিসিনগুলো ওনারা দিতে থাকেন। তো আমি যেটা জিজ্ঞেস করেছিলাম ডক্টরকে যে যখন মানে সিজার কনভালশন যখন আমরা নিজেরা শিওর নন এবং যখন রিপোর্টও সব নেগেটিভ, তা সত্ত্বেও এগুলো সব অ্যান্টি সিজার অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, এগুলো যদি আপনারা সার্চ করেন গুগলে তাহলে দেখতে পাবেন ফসিলিন বা ল্যাকোসেট এগুলো বা ইভেন লেভিপিল, এগুলো মোস্টলি সব অ্যান্টি সিজার অ্যান্টি এপিলেপটিক মেডিসিন এগুলো। তো তা সত্ত্বেও এগুলো দেওয়া হচ্ছে কেন? তো ওনারা সেরকম কোনো ক্লিয়ার কোনো রেসপন্স সেভাবে করেননি। হয়তো ওনারা তখন বলছেন যে হয়তো আমরা মনে করছি যে হয়তো মানে যেহেতু হাইপার টেনশন আছে, তো হাইপার টেনশন থেকে হতে পারে, তো সেই বেসিসে দেওয়া হচ্ছে, মানে আন্দাজেই মেডিকেশন চলছে। তো এর মধ্যেই ওনারা বলতে থাকেন যে আমরা বেশি দিন আইসিইউতে ওনাকে রাখবো না, কারণ উনি আইসিইউ এনভায়রনমেন্টটা উনি ঠিক মনে হচ্ছে না উনি নিতে পারছেন বলে, তো আমরা ওনাকে মানে ওয়ার্ডে নামিয়ে দেবো। তো এই বলতে থাকেন। তো এই কথাটা শুনে আমাদের একটু মানে শুরুর দিকে ভালোই লেগেছিল, কারণ মানে ডক্টর বলছে যে আইসিইউ থেকে ওয়ার্ডে নামিয়ে দেবো, বেশি দিন রাখতে চাই না, স্টেবল হলে নামিয়ে দেবো। তো এটা একটু আমাদের ভালোই লাগছিলো শুনে, কারণ একটু বিশ্বাস জন্মাচ্ছিল ওনার প্রতি। কিন্তু পরে যে আমাদের ধারণাটা ভুল এবং সেটা আমরা মানে অনেক পরে গিয়ে বুঝি। তো মানে একদিন ওনারা আমার মাকে মানে আফটার 1 উইক আর 7-8 দিন আইসিইউতে কাটাবার পরে ফার্স্ট উইকের শেষে একদিনের জন্য ওয়ার্ডে শিফট করে। কিন্তু সেদিন আমরা বিকেলে যাই, ওয়ার্ডে ভিজিট করি, তো নর্মালি মানে কথাবার্তা বলছিল। কিন্তু ভিজিট করে যখন রাতে চলে আসি বাড়িতে, হঠাৎ রাত্রিবেলা 11টা নাগাদ একটা কল আসে হসপিটাল থেকে যে আপনার পেশেন্টকে এরকম আমরা আইসিইউতে মুভ করছি আবার, কারণ পেশেন্টের একটা কনভালশন মতো হয়েছে এবং তার সঙ্গে স্যাচুরেশন ড্রপ করেছে, তো সেই জন্য আমরা মুভ করছি। তো এটা রাত্রি 11টার সময় একটা ফোন আছে। তো অবভিয়াসলি তো পেশেন্টের যদি এরকম কন্ডিশন হয় তো আমরা কী বলবো, কারণ সেটা ওনাদের মানে দায়িত্বে আমরা পেশেন্টকে অ্যাডমিট করেছি, তো ওনারা যেটা ভালো বুঝবেন তো সেটাই আমাদেরকে সেটা শুনতে হবে, কারণ আফটারঅল ডক্টর মানে মেডিকেল অ্যাডভাইস, সেটা মেডিকেল দিকটা কী হবে সেটা ডক্টরই ভালো বুঝবে, হসপিটালই ভালো বুঝবে। তো আমরা বলি হ্যাঁ আমরা ঠিক আছে মুভ করুন। তো পরের দিন সকালে যখন যাই সানডে আইসিইউতে আবার দেখা করতে, তো সেদিন দেখা করার পর ডক্টর মণিময় ঘোষের সঙ্গে আমরা মিট করি মানে ওনার ওপিডিতে। তো তখন উনি বলেন যে আবার আমরা ইনিশিয়াল টেস্টগুলো যা হয়েছিল ইইজি, সিটি স্ক্যান, সেগুলোতে তো কিছু পাইনি। তা আমরা সাসপেক্ট করছি যে একটা হয়তো যদি মানে স্পাইনাল যে ফ্লুইড সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, তো ইনফেকশন থেকেও এটা অনেক সময় হতে পারে। তো সেই জন্য আমরা একটা লাম্বার পাঞ্চার বলে একটা টেস্ট করব। লাম্বার পাঞ্চার করে সেটা ওই স্পাইনাল ফ্লুইড কালেক্ট করে দেখবো যে কোনো ইনফেকশন আছে কিনা, যদি সেখান থেকে কিছু এই ব্যাপারগুলো হয়। তো সেটাও ওনারা করলেন ওই দিন সানডে। তারপরের দিন মানডেতে যখন গেলাম তখন ডক্টর ঘোষই বললেন যে এই রিপোর্টটাও নর্মাল, কারণ লাম্বার পাঞ্চার করেও কিছু ইনফেকশন কিছু পাওয়া যায়নি, তো এই রিপোর্টটাও নর্মাল। কিন্তু মানে আইসিইউতে আমরা জানতে পারি যে ডক্টর দীপদাস এসেই এর ভেতরে কিছু মেডিসিন উনি ফার্দার অ্যাডজাস্ট করে গেছেন। তো মানে যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা সেটা হলো মানে ইভেন আফটার স্পেন্ডিং 8 to 9 days in the ICU, the doctors were still not able to find out the root cause despite carrying out EEG, CT scan, plain brain, MRI brain and also lumbar puncture. তো এইসব করার পরও রুট কজ এখন আইডেন্টিফাই হয়নি যে কেন কাঁপুনিটা হচ্ছে। কিন্তু নিউরোলজিক্যাল মেডিসিন চলছে, ডক্টর নিজেও শিওর নয় কেন সিজার হচ্ছে, কনভালশন হচ্ছে, কিন্তু নিউরোলজিক্যাল মেডিসিন চলছে। এবং সোমবার থেকে এবং তারপরের উইকটা, সেকেন্ড উইকটা ফার্দার আবার ওই আইসিইউতে মুভ করার পর যে মেডিকেশন শুরু হয়, তো
তো আমরা ক্রমশ দেখতে থাকি যে পেশেন্ট ক্রমশ গ্র্যাজুয়ালি মানে ডিটোরিয়েট করে ইন দ্য সেন্স, কারণ ওনারা এমন কিছু মেডিকেশন তারপরে শুরু করেন সেইগুলো মানে ওনারা কিছু সিলেটিভ গোছের মেডিসিন, হাই ডোজের নিউরোলজিক্যাল মেডিসিন দিতেন আমার মাকে পরে, যার জন্য আমার মা ক্রমশ আনকনসিয়াস হয়ে যায়। মানে আনকনসিয়াস বলতে যখন আমি যাচ্ছি আইসিইউতে মানে দেখা করতে, তখন আমি দেখছি যে আমার মা ক্রমশ মানে একটা আনকনসিয়াস স্টেটে, মানে চোখটা খোলা অথচ একটা নাক ডাকার মতো একটা স্নোরিংয়ের মতো আওয়াজ, মানে পাশে দাঁড়িয়ে বুঝতে পারছি না যে সে কনসিয়াস আছে, জেগে আছে না সে ঘুমিয়ে আছে। ডাকলে কোনো সাড়া দিচ্ছে না, রেসপন্ড করছে না, আমাকে চিনতে পারছে না, বাবাকে চিনতে পারছে না, মানে এমনি কোনো কথা তো বলতে পারছেই না। ইভেন এই যে আনকনসিয়াস হয়ে যাচ্ছে, এর জন্য তার জন্য অ্যাডিশনাল যেসব মানে যে শরীরের যে নর্মাল যেসব অ্যাক্টিভিটিস, যেমন মানে ধরুন খাওয়া দাওয়া বা চুল বলতে পারা, সেই সব অ্যাক্টিভিটিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য ওনারা আইসিইউ লাগাচ্ছেন, তার জন্য ক্যাথিটার লাগাচ্ছেন, এরকম একটা কন্ডিশনে চলে গেছে এবং হাত পা এরকম বেঁধে রাখছে। তো এইগুলো দেখে আমি একদিন মানে মানে সোমবার যেদিন মানে যাই মানডে এবং টিউসডে পরপর, তো তখন আমি নিজেকে আর সামলাতে পারিনি। তখন আমি একটু আইসিইউতে আমি টেম্পার লুজ করে আমি একটু চেঁচামেচি করে ফেলি যে এটা কী হচ্ছে। আর 10 দিন পর এরকম একটা কন্ডিশনে পেশেন্ট এখনও আমরা রুট কজ ধরতে পারেননি, 8-10 দিন কাটিয়ে ফেলার পরও তার উল্টে এরকম পেশেন্ট যেটা নিজের যে স্বাভাবিক যেসব অ্যাক্টিভিটিস, লোক চিনতে পারা, কথা বলা, খাওয়া দাওয়া বলা এবং স্টুলগুলো বলতে পারে, এগুলো নর্মাল অ্যাক্টিভিটিসগুলো হ্যাম্পার হচ্ছে। তাহলে আমার তো মনে হয়, এবং তার সঙ্গে হাত পা বেঁধে দিয়েছে, হাত পা রেস্ট্রেন করে দিয়েছে। নার্সকে জিজ্ঞেস করলে বলছে যে ওনাকে রেস্ট্রেন করা হচ্ছে, কারণ উনি খুব অ্যাজিটেটেড হয়ে যাচ্ছেন, যে সেই জন্য রেস্ট্রেন করা হচ্ছে। তো অ্যাজিটেটেডটা হচ্ছেন কী করে? আমি তো যখন সকালে আসছি তখন দেখছি যে আপনারা মেডিসিন দিয়ে আনকনসিয়াস করে রেখে দিচ্ছেন, কথা বলতে পারছে না, যে খেতে পারছে না, সে তাকে রাইস্টুল লাগানো হচ্ছে, তাকে ক্যাথিটার পড়ানো হচ্ছে, যে এরকম আনকনসিয়াস স্টেটে রয়েছে। তো সেই অ্যাজিটেটটা কীভাবে হচ্ছে? তোমরা বলছেন না মানে বিকেলের দিকে অ্যাজিটেটেড হন, বিকেলের দিকে প্রতিদিন অ্যাজিটেটেড হন, সকালের দিকে আনকনসিয়াস হয়ে যান, এটা কী চলছে? তো ওনারা এই কোনো সদুত্তর দিতে পারেননি। তো উল্টে হাত পা বেঁধে দিচ্ছে, মানে একটা যাচ্ছে তাই অবস্থা, খুব দেখে মানে কষ্টই করছিল। তো তখন আমরা এরা কথাবার্তা হয়, তো সেই কথাটা আমার ঠিক আছে, আমরা দেখছি আমরা ডক্টরের সঙ্গে কথা বলে কী করা যায়, কারণ এইভাবে আমার মনে হচ্ছে আমি এখানে এনে আমি খুবই ভুল করে ফেলেছি, আর এখানে আমি রাখবো না। তো এইটা বলে আমি চলে আসার পরে ইনসিডেন্টালি সেই দিনই ডক্টর মণিময় ঘোষের সঙ্গে আমরা যখন কথা বলি, তো উনি বলছেন যে হ্যাঁ, বা আমরা একটা মেডিসিন দিচ্ছি ওনাকে, সেরেনিয়াস গ্রুপ একটা কিছু মেডিসিন দেওয়া হচ্ছে, সেই মেডিসিনের জন্য উনি এরকম হচ্ছেন। তো ওনাকে এই কথা জিজ্ঞেস করি যে আমরা যখন কোনো সিমটমস পাচ্ছেন না, আপনারাই বলছেন যে সিজার কনভালশনের কোনো সিমটমস নেই, ইভেন যে টেস্টগুলো আপনারা করছেন সেই টেস্টগুলোও আপনাদের মানে সব রিপোর্ট নর্মাল, তা সত্যি এরকম মেডিসিন চলছে কেন, যাতে পেশেন্টের নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাম্পার হয়ে যায়? তখন উনি তার জাস্টিফিকেশান দিচ্ছেন এই যে আপনার মাত্র একটা তো কিডনির প্রবলেম আছে, সেই জন্য ওনাকে যে সেরেনিয়াস গ্রুপের যে মেডিসিন আমরা দিচ্ছি, সেই মেডিসিনের ডোজের এফেক্ট কাটতে সময় লাগছে, যেটা নাকি নর্মাল রুগী হলে যাদের কিডনির প্রবলেম থাকে না তাদের জন্য সময় কম লাগবে, ওনার ক্ষেত্রে উনি সেটা বেশি ঝুমিয়ে পড়ছেন। যে সেটা যাই হোক, উনি না বেশি ঝিমিয়ে পড়ছেন, কিন্তু আপনি মেডিসিনটা দিচ্ছেন কেন? যখন মানে আপনি যখন আপনারই হসপিটালে রিপোর্ট করছেন, টেস্ট করছেন, কারণ এখন মোরলেস তো টেস্ট রিপোর্ট সব ডায়াগনোসিস, তো টেস্ট যখন করছেন, রিপোর্ট যখন সব নর্মাল, তো এবং আপনারা কনফিউজড যে ব্যাপারটা হচ্ছে সেটা আদৌ সিজার কিনা, তাহলে তা সত্ত্বেও আপনারা এইসব এত হাই ডোজের নিউরোলজিক্যাল মেডিসিন বা সিডিটি মেডিসিন দিচ্ছেন কেন, যাতে পেশেন্ট এরকম আনকনসিয়াস হয়ে যায়? আর যদি প্রপার সিজার কনভালশনও হয়, তো এটা তো তার মেডিকেশন কখনো হতে পারে না যে একটা লোককে আমি ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ আমি এরকম আনকনসিয়াস করে তাকে আইস2 পরিয়ে তাকে ক্যাথিটার পরিয়ে রেখে দেবো। তো এরকম তো জানি না এটা কী মানে কোথাকার এটা ট্রিটমেন্ট। তো ওনারা এটাই করছিলেন। তো তার পরের দিন এটা ওনাকে বলার পর এবং তার পরের দিন আশ্চর্যজনকভাবে ওনারা একটা মেডিকেল বোর্ড অর্গানাইজ করেন আমাদের সঙ্গে। মেডিকেল বোর্ডে ডক্টর মণিময় ঘোষ ছিলেন, ডক্টর দীপদাস উনিও ছিলেন, ডক্টর দীপদাস হচ্ছে নিউরোলজিস্ট, তিনি দেখছিলেন আমার মাকে, এবং ডক্টর মণিময় ঘোষ ওনারাই দুজন দেখছিলেন। তার সঙ্গে আরও দুজন ডক্টর ছিলেন, তাদেরকে আমরা কখনো আগে চোখে দেখিনি। তো তারা কারা আমরা জানতামও না। তো ওনারা ইন্ট্রোডিউস করলেন যে একজন নাকি নেফ্রোলজিস্ট, তো হতে পারে সেটা আমরা জানি না। তো আমরা ওই দুজনকেই চিনতাম, কারণ ডক্টর মণিময় ঘোষ এবং ডক্টর দীপদাস। তো ওনাদের সঙ্গে কথা হলো মেডিকেল বোর্ডে। তো ডক্টর দীপদাস উনি ওই মানে মিনিট 15-20 যে মেডিকেল বোর্ডটা হয়, সেখানে উনি মোরলেস নিচের অ্যাডভার্টাইজমেন্ট করে উনি চলে গেলেন। মানে উনি 15 বছরের ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি অনেক পেশেন্ট দেখেছেন, অনেক পেশেন্ট ঘেঁটেছেন। তো ওনার আন্ডারে অনেকে ভালো হয়েছে, আবার অনেকে ভালো হয়নি, সেটা যে ভালো হচ্ছে বা যে ভালো হচ্ছে না সেটা তার লাক, এইসব বলে উনি উঠে চলে গেলেন। তো আমার পেশেন্টটা কী অবস্থায় রয়েছে, তার সে কবে ভালো হবে বা কীভাবে হবে, সেসব নিয়ে উনি কোনো রকম
মানে কোনো রকম কথা বললেন না। আর ডক্টর মণিময় ঘোষ উনি বললেন যে ঠিক আছে, আপনাদের পেশেন্ট আপনারা যেই অবস্থায় এনেছিলেন তো তার থেকে এখন তো কন্ডিশন তো ডিটোরিয়েট করেছে, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারি ওনাকে আবার আগের স্টেটে এনে, মানে উনি যে অবস্থায় এসেছিলেন সেই স্টেটে এনে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব 2-3 দিন 4 দিনের ভেতরে ওনাকে আমরা রিলিজ করে দেওয়ার চেষ্টা করছি। 2 দিন আমাদের আরও টাইম দিন। তো কারণ রাইস টু পড়ানো রয়েছে, ক্যাথেটার পড়ানো রয়েছে, এগুলো তো দুম করে খোলা সম্ভব না, তো এগুলো একটা টাইম নিয়ে খুলতে হবে। তো ওনাকে সেই টাইমটা আসতে একটু সময় লাগবে, 2-3 দিনের ভেতরে আমরা ওনাকে উনি স্টেবল হলে ওনাকে আমরা ছেড়ে দেবো, করে নিয়ে আমরা ওনাকে 2-3 দিনের ভেতরে স্টেবল করে ছেড়ে দেবো। তো এই কথাটা শুনে আমরা আবার মানে ওনাকে বিশ্বাস করি, সেটা আমাদের বিরাট ভুল। আর ভুলটা আমরা কেন বলছি সেটা আমরা মানে আরও মানে পরে বুঝতে পারি, আরও কয়েকদিন পরে। তো আর মানে 2-3 দিন উনি যে টাইমটা আরও চাইলেন, সেই 2-3 দিনটা উনি মানে এই মেডিকেল বোর্ডটা বেসিক্যালি একটা ব্রেন ওয়াশ ছিল। তার কারণ উনি যে 2-3 দিনের আরও যে মানে উনি একটা যে বললেন যে আরও 2-3 দিন পরে আমরা ওনাকে ছেড়ে দেবো, সে 2-3 দিন পরে সেই একই স্টেটে রাখেন। উনি যে ক্রমশ যে কনসাস করে ছাড়বো সেটা উনি করেননি। উনি যেটা বলেছিলেন যে মেডিকেল বোর্ড হলো সেই দিন, আশ্চর্যজনকভাবে দেখলাম যেদিন মেডিকেল বোর্ড হয় ওই একটা বুধবার, সেকেন্ড উইকের ওয়েডনেসডে আর কি, সেদিন দেখি আমার মা উনি বললেন, ডক্টর মণিময় ঘোষই বললেন যে যান আবার দেখা করে আসুন, দেখুন কেমন আছে পেশেন্ট। তো গিয়ে দেখি মা সেদিন আশ্চর্যজনকভাবে সেদিন একটু কনসাস, মানে একটু কথা বলছে, চিনতে পারছে। আবার মেডিকেল বোর্ডের তার ঠিক পরের দিন আবার আনকনসাস, যখন দেখা করতে যাই আইসিইউতে। আবার তার ঠিক পরের দিন মানে শুক্রবার আবার দেখি কনসাস, আবার শনিবার আবার দেখি আনকনসাস। তো এরকম আনকনসাস এরকমইভাবে চলতে থাকে পুরো মানে সেকেন্ড উইকটা। তো তখন ফাইনালি সেকেন্ড উইকের শেষে, মানে সেটা 28 জুন মোস্ট প্রবাবলি, তো সেই দিন ডক্টর মণিময় ঘোষ আমাকে বাবাকে আমার ভিজিটিং আওয়ার সাথে আমরা যখন দেখা করতে যাই তখন উনি আমাদেরকে ডেকে পাঠান আইসিইউতে। হঠাৎ আমার ফোনে একটা কল আছে হসপিটাল থেকে কল করে বলা হয় যে আপনারা কি এসে গেছেন হসপিটালে ভিজিটিং আওয়ার্সে? মানে হ্যাঁ আমরা আসছি, এসে গেছি। মানে ঠিক আছে। তখন উনি বলেন, মানে যিনি কল করেছিলেন তিনি বলেন যে ঠিক আছে, আপনারা এসে গেলে আপনারা ডাইরেক্ট রিসেপশন আছে, রিসেপশনে বলবেন যে আমাদেরকে আইসিইউর বেড সাইডে ডাকা হচ্ছে, বেড সাইডে ডক্টর মণিময় ঘোষ কথা বলবেন। অন্যদিন ডক্টর মণিময় ঘোষ ওপিডিতে দেখা করেন, ওই দিনই ওনারা আমাকে একদম বেড সাইডে ডেকে পাঠালেন আমাকে বাবাকে। তো গেলাম বেড সাইডে, গিয়ে উনি বললেন যে যে ওনার সঙ্গে দেখা হলো, এবং যে নার্সের যে একজন যে সিনিয়র যে একজন হেড নার্স তিনিও ছিলেন। তো ওনার সামনেই ডক্টর মণিময় ঘোষ বললেন যে ঠিক আছে, এখন তো অনেক দিন তো হলো, 2 উইকস হলো, তো আমরা ভাবছি ওনাকে আর রাখাটা ঠিক হবে না, আপনি বরং আপনার মাকে বাইরে নিয়ে যান, কারণ উনি আর পক্ষে সেই আইসিইউ এনভায়রনমেন্টটা উনি নিতে পারছেন না। আবার সেই পুরনো কথা যে আমরা মনে করছি উনি আইসিইউ এনভায়রনমেন্ট নিতে পারছেন না, তো আপনারা বরং বাইরে নিয়ে যান, বাড়িতে নার্সিং করে উনি মনে হয় মানে বেটার হবেন, কারণ উনি এখানে থাকতে থাকতে অ্যাজিটেটেড হয়ে যাচ্ছেন, তো বাড়িতে নিয়ে যান। তো ঠিক আছে, আমি তখন ডক্টর ঘোষকে বলি যে ঠিক আছে অ্যাটলিস্ট, কারণ আমরাও সেটাই চাই বাড়িতে নিয়ে যেতে, তো আমরা যাতে আগামীকাল যাতে বাড়িতে নিয়ে যেতে পারি। উনি বলেন ডক্টর ঘোষ যে আগামীকাল বাইরে নিয়ে যান, মানে আগামীকাল মানে 29 জুন সানডে বাইরে নিয়ে যান। তো তখন আমরা ডক্টর ঘোষকে বলি যে ঠিক আছে, আমরা তো অনেকদিন ধরেই বাইরে নিয়ে যেতে চাইছিলাম, তো আপনারাই বলছিলেন যে 2-3 দিনের ভেতর সুস্থ করে একটা জায়গায় এনে ফেরত দেবো, আমরা তো ওয়েডনেসডে যদি মেডিকেল বোর্ড হয় সেদিন নিয়ে আমরা নিয়ে যাবো এরকম ঠিক করেছিলাম। তো আমরা 2-3 দিন চাইলেন, তো ঠিক আছে। তো আপনার যখন তাহলে অ্যাটলিস্ট যখন বাইরে নিয়ে যেতে পারি সেরকম একটা কনসাস স্টেটে রাখবেন, কারণ আনকনসাস অবস্থায় যদি পেশেন্ট থাকে তো তাকে আমি কী করে বাড়িতে নিয়ে যাবো। তখন ডক্টর ঘোষ বললেন হ্যাঁ ঠিক আছে, মানে কোনো ব্যাপার না, আমরা ওনাকে মানে কনসাস ওই তো যেরকম গতকাল যেমন দেখলেন শুক্রবার সেরকম স্টেটে রাখলেই তো হবে, এটা উনি বললেন। তো এই কথাটা শুনে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই। তো এই কথাটা শুনে আমার একটু মানে একটা সন্দেহ হয় তখন যে মানে উনি যে কথাটা বললেন, মানে গতকাল যেমন দেখলেন তাহলে তেমনই রাখবো, এরকম রাখতে কোনো অসুবিধা নেই, তাহলে নিয়ে যেতে পারবেন। তো এই কথাটার মানেটা কি? তার মানে ওনারাই তার মানে মেডিসিন দিয়ে ইচ্ছাকৃতভাবে তার মানে আনকনসাস এই ব্যাপারটা মানে করে যাচ্ছিলেন এতদিন ধরে, জাস্ট মানে পেশেন্ট কাটকে রাখা আইসিইউতে, আর কিছুই না। তো এই ব্যাপারটা তো তো কিন্তু পরের দিন যখন গেলাম আবার সানডেতে ডক্টরের সঙ্গে কথা হলো, সেই অনুযায়ী পরের দিন যখন আমরা গেলাম তৈরি হয়ে জামা কাপড় নিয়ে আনবো বলে, সেদিন সানডেতে গিয়ে সকালে দেখি আবার আনকনসাস ওরমভাবেই রয়েছে। তো তখন আমার নার্সকে বলি যে এটা কী হচ্ছে, যে এরকম ডক্টর ঘোষ আপনিও ছিলেন, আপনার প্রেজেন্সেই ডক্টর ঘোষের সঙ্গে কথা হয়েছে, তো আবার এরকম আনকনসাস কেন? আজকে তো কথা হয়ে গেলো যে আমরা পেশেন্টকে বাড়িতে নিয়ে যাবো।
তখন উনি বলছেন যে না, আবার সেই পুরনো গল্প, যে না উনি গতকাল সন্ধ্যেবেলা উনি অ্যাজিটেটেড হয়ে গেছিলেন, তো ওনাকে আবার মেডিসিন দেওয়া হয়েছে, এবং সেই মেডিসিন এবার ওনার তো সিকেডি, ওনার তো একটা তো কিডনির প্রবলেম আছে, তো সেই জন্যে উনি কিডনির জন্য উনি ওনার মেডিসিন ডোজে বের করতে সময় লাগছে। আমি যখন বললাম যে এটার মানেটা কি, ডক্টর ঘোষ যখন মণিময় ঘোষ যখন বললেন যে আগামীকাল আপনারা পেশেন্টকে বাইরে নিয়ে যাবেন, পেশেন্টকে কনসাসে রাখবো, তা উনি তো সব জেনে বুঝেই উনি বলেছেন যে কনসাসটা কীভাবে রাখবেন। লাস্ট 2 সপ্তাহ ধরে পেশেন্ট আইসিইউতে রয়েছে উডল্যান্ড হসপিটালে। তো আমাদের যখন আমরা দেখছেন 2 সপ্তাহ ধরে, তো আমরা এতদিন ধরে জানেন যে পেশেন্ট কী প্রবলেম আছে না আছে, তো সেটা জেনে বুঝেই উনি যখন বলেছেন যে কনসাস রাখবো, তার মানে উনি সব প্রবলেমগুলো জেনে বুঝেই বলেছেন। তাহলে আমরা সেইভাবেই কনসাস রাখবেন যেভাবে রাখা যায়। তো তারপরেও আপনি বলছেন যে পেশেন্ট অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, তার জন্য মেডিসিন দিতে হয়েছে, মেডিসিন ডোজ কাটতে সময় লাগছে, তাহলে এটার মানেটা কি? তার মানে এর তো হয় দুটোই মানে হতে পারে, যে হয় ডক্টর যেটা বলে গেছে সেটা উনি যেটা মুখে বলেন উনি সেটা কাজে করেন না, উনি আমাদেরকে একরকম বলছেন, আমাদেরকে একরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর হয়তো উনি যদি অনেস্ট হন, তার মানে আপনি নার্স, আপনি ডক্টরের ইনস্ট্রাকশন আপনি তার মানে ফলো করছেন না। তো এই দুটোর যে কোনো একটা, হয়তো এরকম তাহলে হয় কী করে? তো ওনারা তখন নার্স সাজেস্ট করেন না, ওনার তো হিমোগ্লোবিন পড়ে গেছে, অন্যদিকে কথা যখন চলে যায়, নার্স তখন সাজেস্ট করতে থাকে যে হ্যাঁ ওনার তো হিমোগ্লোবিন পড়ে গেছে, আপনারা বরং আমরা টেস্ট করেছি কিছু হিমোগ্লোবিন পড়ে গেছে, আপনারা পারলে একটা এন্ডোস্কোপি করুন, আজকে এন্ডোস্কোপিটা করে নিন, কালকে নিয়ে যাবেন। দেখুন ওনারা খুব প্রেশারাইজ করছিলেন আমাদেরকে যে এন্ডোস্কোপি একটা টেস্ট করবার জন্য। আমি তখন রিজিট হয়ে যাই, না আর কোনো এন্ডোস্কোপি বা কোনোস্কোপি বা কোনো রকম টেস্ট আমরা করবো না, আজকে আমরা যখন ডিসাইড করেছি নিয়ে যাবো, তো আমরা নিয়ে যাবোই অ্যাট এনি কস্ট। তো আমরা তখন বলছেন যে না তাহলে ইন দ্যাট কেস তাহলে আপনি ডক্টরের সঙ্গে কথা বলুন। আমি দেখুন ডক্টরের সঙ্গে আমরা কথা বলছি, আমরা তখন আবার আইসিইউ থেকে নেমে ডক্টর মণিময় ঘোষকে মিট করি ওপিডিতে। উনি তখন বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা যখন নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন, কিন্তু উনিও ইনসিস্ট করছিলেন যে এন্ডোস্কোপিটা করুন, কেন হিমোগ্লোবিন পড়ে গেছে একটু দেখতে হবে। আমি দেখুন এন্ডোস্কোপি দেখুন আমি পেশেন্ট যে কন্ডিশনে আছে, প্রথমত আনকনসিয়াস স্টেটে, এই অবস্থায় আর পেশেন্ট যা অবস্থায়, আমি এন্ডোস্কোপি বা কোনো রকম টেস্ট আমি করবো না। আর আমার সঙ্গে তো গতকাল কথা হয়ে গেল, সেই বেসিসে আমি এগিয়ে নিয়ে যাবো। আমি আর কোনো রকম টেস্ট অনেক হয়েছে, 15 দিন ধরে আমার এখনও ওই কাঁপুনিটা কেন হচ্ছিলো তার কারণ আমরা আগে ধরতে পারিনি। আর ফার্দার আর কোনো টেস্ট আমি যেতে চাই না ইভেন, তো আমি আগে নিয়ে যাবোই। তখন বলছি যে ঠিক আছে তাহলে আপনারা ওয়েট করুন, যে ওনার মানে কনসাস স্টেট উনি এলে উনি তখন নিয়ে যাবেন, এটা ঠিক আছে। তো এই কথা হয়। তো আমরা তখন তা উনি শেষ অবধি ইনসিস্ট করছিলেন যে এন্ডোস্কোপিটা করে নিয়ে যাওয়াই ভালো, তাহলে বেটার হবে, এন্ডোস্কোপিটা করে নিয়ে গেলে ভালো, তাহলে অ্যাটলিস্ট রুট কজটা আইডেন্টিফাই হবে কেন হিমোগ্লোবিন পড়ছে। না আমি নিয়ে যাবোই বলে চলে যাচ্ছি ওনার রুম থেকে বেরিয়ে। তো তারপরে আবার আইসিইউতে যাই, গিয়ে নার্সকে জানাই যে আমরা ওয়েট করছি, যে আমরা পেশেন্ট কনসাস হলে আমাদেরকে জানাবেন, ইনফর্ম করবেন, আমরা নিয়ে যাবো, আমরা এগিয়ে নিয়ে যাবো যেভাবে। তো উনি বলছে যে ঠিক আছে তাহলে আমরা ওয়েট করুন, জানাবো। তো কিন্তু আলটিমেটলি উনি জানাননি, আমাদেরকেই বারবার আইসিইউতে কল করে জানতে হচ্ছে। তো এরকমভাবে 3-4 ঘন্টা কাটে। আমরা সকালে 10টা নাগাদ পৌঁছোই, ওরাই আইসিইউতে উডল্যান্ডের ভিজিটিং আওয়ার্স 10টা থেকে 10:30, আমরা সেই সময় পৌঁছোই। কিন্তু 3-4 ঘন্টা একটা 1:30 অবধি ওয়েট করার পরও পেশেন্ট ওরকমই মোরলেস আনকনসিয়াস ওরকম একটা রয়েছে। তো আমরা তখন আর ওই অবস্থাতেই আমরা তখন ডিসচার্জ করি, এবং নার্স তখন বলে ডিসচার্জ করার সময় যে আপনারা ডিসচার্জ করছেন, আমাদেরকে তাহলে মেডিকেল বন্ড দিতে হবে, আমাদের একটা বন্ড দিয়ে ডিসচার্জ করতে হবে। আমি বলছি বন্ড কেমন আমি দেবো, আমাদের ডক্টরের সঙ্গে আমি কথা বলি, ওনার কথা অনুযায়ী আমি তো ডিসচার্জ করছি। ওনারা মেডিকেল বন্ডের টার্মটা ইউজ করেন লামা, লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস, এরকম একটা কিছু। তো লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস কেন, এটা তো লিভ অ্যাকর্ডিং টু মেডিকেল অ্যাডভাইস হওয়া উচিত, কারণ এগেনস্ট তো কোনো মতেই নয়, কারণ আমি আগের দিনই ডক্টরের সঙ্গে কথা বলে গেছি, ওনার কথা অনুযায়ী উনিই বলেছেন যে পরের দিন ডিসচার্জ করুন পেশেন্ট, আর আমরা আইসিইউতে রাখবো না, উনি আইসিইউ এনভায়রনমেন্ট নিতে পারছেন না, এইসব কথা হয়ে গেল। আমি সেই অনুযায়ী আজকে আমি এসেছি। তো এখন তাহলে এটা লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস কী করে হচ্ছে, তো এটা তো লিভ অ্যাকর্ডিং টু মেডিকেল অ্যাডভাইস হওয়া উচিত। তো তখন বলছে না আপনি এটা লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইসই হবে, ডিসচার্জ আমরা, কিন্তু আমরা যদি কিছু বলার থাকে, আপনি যদি কিছু রিজন দেওয়ার থাকে যে কেন আপনি ডিসচার্জ করছেন না করছেন, সেখানে আমি লিখে দিই যেরকম ডক্টরের সঙ্গে আমার ডিসকাশন হয়েছিল সেই অনুযায়ী ডিসচার্জ করছি। ঠিক আছে, তাই তখন করতে বাধ্য হলাম, তাই করলাম। এবং তারপর ওনাদের আবার একটা অ্যাপ্লিকেশন করতে হয়, ওনাদের মেডিকেল সুপারভাইজার যাকে আছে তাকে নোটিফাই করে, সেও করলাম। তো করার পরে তখন ফাইনালি 2:30-3টে নাগাদ এরকম সময় আমরা ডিসচার্জ করি। তারপর পেশেন্ট রেডি করতে মাকে রেডি করে বেরোতে আরও 1 ঘন্টা যায়, 4টে-4:30 নাগাদ ফাইনালি বেরোই মাকে নিয়ে। মা তখন আনকনসিয়াস স্টেটেই রয়েছে, ওই অবস্থাতেই আনতে বাধ্যই। কিন্তু হ্যাঁ, ডিসচার্জ করার ঠিক আগে যখন আইসিইউ থেকে যখন মাকে নামাচ্ছে,
স্ট্রেচার এসে গেছে, নামানোর জাস্ট আগে, মানে আইসিইউ বেড থেকে স্ট্রেচারে শিফট হবে তার ঠিক আগে, তখন হঠাৎ দেখি যে মার আবার একটা কাঁপুনি মতো একটা হচ্ছে। আর দুজন নার্স তখন মা দু হাতে মা দুপাশে দুজন দাঁড়িয়ে দুটো হাত ধরে একটা পিঠে হাত বোলাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, এরকম একটা করছে। আমি তখন জিজ্ঞেস করি যে এটা কী হচ্ছে? তখন উনি বলছেন যে না এটা মানে এরকম এরকম মানে এটা কিছু না, এটার জন্যই উনি ওই সেই ওয়ার্ড থেকে উনি আইসিইউতে ওনাকে শিফট করা হয়েছিল, এটা ওনার মাঝে মাঝে হয়, এরকম যখন হবে ওনাকে এরকম মানে দুজন দু হাতে মানে দুজন দুদিকে ধরবে, মানে ধরবেন, আর এরকম ওনাকে মানে বোঝাবেন, তাহলে উনি শান্ত হয়ে যাবেন, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু না। যে এটাই কি এতদিন ধরে আপনার ট্রিটমেন্ট করেছেন 2 সপ্তাহ? ডক্টর মণিময় ঘোষ আর ডক্টর দীপদাস এতদিন ধরে কি এটাই করতেন, যে একজন ডান দিকটা ডক্টর মণিময় ঘোষ ধরতেন, আর বাঁ দিকটা ডক্টর দীপদাস ধরতেন, ধরে দুজন মানে কি মাথায় হাত বোলাতেন না পিঠে হাত বোলাতেন, বলে বলে মানে বুঝিয়ে বুঝিয়ে শান্ত করতেন পেশেন্টকে? মানে এটা কি, মানে এটা 15 দিন ধরে একটা হসপিটালে থেকে। তো এটা মানে এক্সট্রিমলি মানে আমার মানে ডিসস্যাটিসফাইড এবং মানে প্যাথেটিক এক্সপিরিয়েন্স উডল্যান্ডের এই মানে আইসিইউতে ডক্টর মণিময় ঘোষ আর দীপদাসের ট্রিটমেন্ট। মানে এদের মানে কী বলবো, আমি অ্যাকচুয়ালি এদেরকে কী অ্যাটিটিউড দেবো দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় আমার মাথায় আসে না। তো যাই হোক, তো এরা মানে এই অবস্থাতে আমি মাকে ডিসচার্জ করে মানে করতে বাধ্য হই, করে আনি বাড়িতে। কিন্তু বাড়িতে আসার মানে যখন বাড়িতে আনছিলাম সেই মুহূর্তেই প্রচণ্ড মানে ওরকম একটা কাঁপুনি হতে থাকে। মানে একসময় আমি মানে এমনই সিচুয়েশন হয় যে আমি মানে অ্যাম্বুলেন্সে করে আমি বাড়িতে আনি আর কি, আইসিইউ উডল্যান্ড থেকে ছাড়িয়ে। তো বাড়িতে আনার পথে এমন কাঁপুনি হচ্ছিলো যে মানে অ্যাম্বুলেন্স রাস্তায় এক জায়গায় সাইড করে অ্যাম্বুলেন্সে যারা রয়েছে তারা অবধি মানে তখন মানে মানে আমাদেরকে অ্যাসিস্ট করছে কীভাবে কাঁপুনিটা মানে কন্ট্রোল করা যায় অক্সিজেন দিয়ে বিভিন্ন রকম করে। তো ওইভাবে আমরা বাড়িতে আসি এক রাত্রি, মানে 29 জুন সানডে। সেই রাত্রিটা মানে একটা মানে অসম্ভব মানে একটা নাইটমেয়ার থেকে একটা বাজে গেছে আমাদের। আমার বাবার বাড়িতে একজন অ্যাটেন্ডেন্ট ছিল, আমরা তিনজনে মিলে মানে মাকে কোনোরকমভাবে সামলে রেখেছিলাম। সামলে রাখা মানে মাঝে মাঝে ওরকম মানে একটা কাঁপুনি মতো হচ্ছে এবং আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আবার মানে মিনিটে মানে কয়েক মিনিট অন্তর অন্তর একটা কাঁপুনি হচ্ছে। আর কোনো আর যখন কাঁপুনিটা যখন মানে যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার একটা আনকনসিয়াস স্টেট। তাকে না খাওয়ানো যাচ্ছে, না জল খাওয়ানো যাচ্ছে, না খাবার খাওয়ানো যাচ্ছে, না কিছু। একটা মানে ইন্টার রাতটা মানে পুরো ওইভাবে কেটেছে। পরের দিন সকালে আমরা তখন আবার মাকে নিয়ে ল্যাসডাউন নার্সিংহোমে আমরা ভর্তি করি। আমাদের একজন পূর্ব পরিচিত একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করে ওনাকে এই সিচুয়েশনটা পুরো জানিয়ে ওনার মানে অ্যাডভাইস অনুযায়ী উনি ল্যাসডাউন নার্সিংহোমে ভর্তি করি। ভর্তি করার পর ওনারা কিছু টেস্ট করেন, মানে ভর্তি হওয়ার দিনই ওনাদেরকে বলি যে আগে ইংল্যান্ডে এই যে 15 দিন যা যা হয়েছে করি। তো ওনারা সেগুলো শুনে সেখানে আইসিইউতেই ভর্তি হয়ে তো তারপরে ওখানে ওনারা কিছু টেস্ট করে ওনারা আইডেন্টিফাই করেন যে দুটো ইনফেকশন হয়ে গেছে শরীরে। একটা হচ্ছে চেস্টে, মানে লাঙে ইনফেকশন হয়, এবং একটা হচ্ছে ইউরিন ইনফেকশন, মানে ইউরিন কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আছে। আর ওই টেস্ট থেকে মানে চেস্ট থেকে স্পুটাম নিয়ে যে টেস্টটা হয় সেই দুটোর মানে সেন্সিটিভিটি রিপোর্ট আছে, সেখানে পাওয়া যায় যে ইনফেকশন আছে দুটোতেই। কিন্তু প্রবলেম হচ্ছে ইউরিন ইনফেকশনটা সেটা লাইফ থ্রেটনিং। কারণ ইউরিন ইনফেকশন যেটা হয়েছিল সেটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন, মানে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করার কোনো রকম জায়গা নেই। চেস্ট ইনফেকশনটা তবুও হয়তো অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা যেতে পারে যা রিপোর্ট, কিন্তু ইউরিন ইনফেকশনটা সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করার কোনো জায়গা নেই। তো সেটা তখন ডক্টর বলেন। তো তখন মানে মানে এবং সেটা কী জায়গায় হতে পারে তখন আমার সঙ্গে আলোচনা করতে মানে বেরোয় যে মানে হয়তো এই লাস্ট উইকে ওই যে মানে মেডিসিন দিয়ে আনকনসিয়াস করার পর যে খাওয়া দাওয়া বন্ধ গেছিলো, স্টুল ইউরিন বন্ধ গেছিলো, তার সেই সময় যে ক্যাথিটার পড়ানো হয়, তো এভরি পসিবিলিটি আছে সেই ক্যাথিটার থেকে, এবং অবভিয়াসলি ক্যাথিটার পড়লে তার যে প্রিকশনস নিতে হয় বা সেটাকে হ্যান্ডেল করার জন্য যে হাইজিন মেনটেন করতে হয় সেগুলো যদি ঠিকমতো না হয় তো ক্যাথিটার থেকে ইনফেকশন হতেই পারে। এবং 1 সপ্তাহ ওইভাবেই ছিল, মানে এন্টার যে 2 সপ্তাহ তো ছিল উল্যান্ডে, তো সেকেন্ড উইকটা পুরো ক্যাথিটার পরে আইস টিউব লাগিয়ে ওইভাবেই ছিল। তো সেই সময় ওনারা কী করেছেন সে ওনারাই জানেন, কতখানি ওনারা কেয়ার নিয়েছেন না নিয়েছেন। তো সেখান থেকে ইনফেকশন হয়েছে। এবং আফটারঅল মানে আমরা তো উল্যান্ড থেকে ছাড়িয়ে আনি 29 জুন, তারপরে 30 জুনই আবার পরের দিনই নার্সিংহোমে ভর্তি করে দিই। তো এর বাড়িতে থাকা এর মধ্যে বাড়িতে থেকে কিছু হয়নি অবভিয়াসলি। আর ভর্তি হয়ে সেদিনই ওনারা মানে টেস্ট ক্যারি আউট করেন, মানে স্যাম্পলে পাঠিয়ে দেন স্পুটাম এবং ইউরিন কালচার। তো যা হয়েছে উল্যান্ড থেকেই হয়ে এসছে, এটা তো কোয়াইট ক্লিয়ার, বোঝাই যাচ্ছে। আরও একটা ব্যাপার হচ্ছে যে লাস্ট উইকে নার্সিংহোমে অ্যাডমিট করার ঠিক আগে, তখন তো তার ঠিক আগের 2 সপ্তাহ তো উল্যান্ডেই তো ছিল।
তো সেই সময় মানে ডিসচার্জের সময় উডল্যান্ড থেকে ডিসচার্জের সময় আমাদের যে রিপোর্টসগুলো দিয়েছিল, তো সেই রিপোর্টসগুলো যখন আমি দেখি পরে, তো সেখানে দেখছি যে মানে ওই উডল্যান্ড থেকে ডিসচার্জ করার ঠিক আগের উইকটায় ওই ডিউরেশনে ওই পিরিয়ডটায় যে যা যা টেস্ট হয়েছিল তার মধ্যে বেশ কিছু ব্লাড টেস্টও ছিল। তো সেখানে দেখছি যে একটা বুধবার মানে ধরুন মানে 25 তারিখ যদি হয়, তো বুধবার সেখানে খুব মানে একদিন দুদিন গ্যাপে গ্যাপে একটা সিআরপি ওরা খুব টেস্ট করতো, সিবিসি টেস্ট করছে, সিআরপি টেস্ট করছে, মানে একদিন ছাড়া ছাড়া সিআরপি টেস্ট করছে। তো সেখানে দেখছি যে ধরুন একটা বুধবার মানে একটা 25 তারিখ ধরুন সিআরপি টেস্ট করেছে, আবার একদিন বাদ দিয়ে তারপর দিন মানে আবার ধরুন মানে 27 তারিখ আবার একটা সিআরপি টেস্ট করেছে। এবার 25 তারিখের যে সিআরপিটা সেটা ধরুন দেখাচ্ছে মানে 30 কি 35, আবার ধরুন 27 তারিখে সিআরপি সেটা হচ্ছে ধরুন মানে 50 অ্যাবাভ এরকম। মানে সিআরপিটা হচ্ছে আমি যতদূর জানি সিআরপিটা একটা ইনফেকশন মানে মার্কার, মানে ওটা শরীরে কোনো ইনফেকশন থাকলে বা যদি কোনো ইনফ্লেমেশন থাকে তো সেটা খানিকটা মানে ওটা সিআরপি হাই ভ্যালু মানে শরীরে একটা কোনো ইনফ্লেমেশন কিছু একটা আছে। তো ওরা সেটা টেস্টও করছে, কিন্তু সে টেস্ট রিপোর্টটা মানে কোনো শরীরে যে একটা ইনফেকশন যখন টেস্ট করছে তখন টেস্টের রিপোর্টটা তখন দেখবে সিআরপি বেরিয়ে যাচ্ছে, তা একটা কিছু তো কারণ আছে, শরীরে কিছু একটা কোথাও একটা কিছু প্রবলেম আছে সামথিং। তো কিন্তু সেটা ওরা মানে হয় তাহলে মানে ওরা মানে নোটিস করেনি বা নোটিস করেও কোনো স্টেপ নেয়নি, ব্যাপারটা পুরো আমাদের থেকে সাপ্রেস করে গেছে। তো এর থেকেই মানে বোঝা যাচ্ছে যে মানে সিআরপিও যখন বাড়ছে আর ইনফেকশনটাও মানে তো একদিনের মধ্যে তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া পসিবল না, কারণ বাড়িতে এসেছি 29, ভর্তি হয়েছে তার ঠিক পরের দিনই নার্সিংহোমে 30। তো তো একদিনের ভেতরে তো কখনই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন হয়ে যাওয়া পসিবল না। তো অবভিয়াসলি সব দিক থেকেই বোঝা যাচ্ছে যে তার মানে ইনফেকশনটা ওই পিরিয়ডে উল্যান্ডে থেকেই হয়েছে। তো কারণ কারণ হয়েই সঙ্গে সঙ্গে তো তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া পসিবল নয়। তো হয়েছে। তো এবার তখন ডক্টর সাজেস্ট করেন দেখুন এটা ইউরিন যে আমরা অ্যান্টিবায়োটিক অবশ্যই দেবো, আমরা অ্যাপ্লাই করবো কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স দিয়ে ট্রাই করবো, কিন্তু এটা পসিবিলিটি খুব মানে রিকভার কতখানি করবে তার কোনো রকম মানে অ্যাসুরেন্স আমরা দিতে পারছি না। তো আমরা চেষ্টা করবো কিন্তু যতখানি সম্ভব। কিন্তু এইভাবে সেখানেও আরও অ্যানাদার 10-12 দিন ট্রিটমেন্ট চলে আইসিইউতেই, র্যাডজন নার্সিংহোমে। তো ওনারা ওই চেস্ট ইনফেকশান যেটা ছিল সেটাকে খানিকটা হয়তো মানে কন্ট্রোল করেন, এবং একটা যে ওই মানে একটা যে ওই যে কাঁপুনি যেটা হচ্ছিলো যে প্রবলেমটা ছিল সেই কাঁপুনিটাও মানে ওনারা খানিকটা কন্ট্রোল করতে করেন। কাঁপুনিটা আমার অনেকটা বলবো না, মানে কাঁপুনিটা অনেকটা মানে আমি যখন গিয়ে নার্সকে জিজ্ঞেস করতাম বা ডক্টরকে জিজ্ঞেস করতাম, ওনারা বলতেন যে কাঁপুনি হচ্ছে না, কাঁপুনিটা বন্ধ হয়ে গেছে 3-4 দিন পর। কিন্তু প্রবলেম করে দেয় ওই ইউরিন ইনফেকশনটাই, ওটা আলটিমেটলি আর মানে কন্ট্রোল করা যায়নি, কারণ ওটা যেহেতু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায় কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স ট্রাই করার পরেও সেটা আর কন্ট্রোলে হয়নি, এবং তার থেকেই আরও কমপ্লিকেশানস হয়ে যায়। কমপ্লিকেশানস বলতে 5-6 দিন পরে আস্তে আস্তে ক্রমশ মানে ওই আনকনসিয়াস যে ব্যাপারটা ছিল সেটা তো কাটেইনি, উল্টে মানে রিনাল ফেলিওর হয়ে যায়, কিডনি শাটডাউন হয়ে যায়, ইউরিন বন্ধ হয়। তো ওনারা তখন ডায়ালিসিস স্টার্ট করেন, কিন্তু ডায়ালিসিস স্টার্ট করেও সেই ইউরিন শুরু হয়নি, মানে রিনাল ফেলিওরটা হয়েই যায়, সেটাই হয়ে যায়, এবং তার থেকে ক্রমশ ব্যাপারটা মানে সেপসিস হয়ে যায় বেসিক্যালি। তো এইভাবেই এবং আনকনসিয়াস স্টেটেই ছিল। শেষের দিকে আমি মাকে দেখতে পারতাম না, সত্যি কথা বলতে এত খারাপ লাগতো, মানে এত কষ্ট হতো দেখতে। রাইস টিউব লাগানো, একটা মানুষের মানে রাইস টিউব লাগানো, লাগিয়ে ক্যাথিডার লাগানো, প্লাস গলায় একটা চ্যানেল করা, সেখান দিয়ে ডায়ালিসিস হচ্ছে, তার সঙ্গে পরে ভেন্টিলেশনে দিয়েছিল, ভেন্টিলেশন চলছে, এরকম একটা কন্ডিশনে মানে আইসিইউতে একটা আনকনসিয়াস স্টেটে একটা মানুষ পড়ে আছে। তো এই এবং এইভাবেই মানে মানে চলে বেশ অনেক দিন। তো চলার পরে মোটামুটি তারপর ফাইনালি মানে ভেন্টিলেশন অবশ্য মানে দুদিনই ছিল, কিন্তু এই যে ভেন্টিলেশন ছাড়া বাকি যে যা যা ছিল এটা প্রায় এন্টার ওই 8-10 দিন ধরেই থাকে। তো মানে এই রাইস টিউব, তারপর আপনার এই মানে ক্যাথিডার, তারপর আমরা আনকনসিয়াস স্টেটে যে পড়ে রয়েছে এই ব্যাপারটা, ডায়ালিসিস চলা এই ব্যাপারটা অনেক দিন ধরেই ছিল, প্রায় 7-8 দিন ধরে এই ব্যাপারটা কন্টিনিউ হয়। তো লাস্ট 2-3 দিন ভেন্টিলেশন দিয়েছিল, সাডেনলি একটা মানে একটা ব্রিদিং ট্রাবল ওটা বেড়ে যায়, মানে পালস বিট কমে যায়, এইসব দেখে ওনারা ভেন্টিলেশন দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি আর মানে রেস্কিউ করা যায়নি। তো লাস্ট 15 জুলাই ফাইনালি মানে সব কিছু মানে এন্ড হয়ে যায় আর কি, আর কী বলবো। তো মানে তখন মানে ব্যাপারটা যেটা মানে আলটিমেটলি যেটা হলো সেটা হলো যে কাঁপুনি থেকে আমরা ভর্তি করলাম, সেটা কাঁপুনির রুট কজ তো ধরতে পারলোই না উডল্যান্ডের ওই দুজন ডক্টর মণিময় ঘোষ এবং ডক্টর দীপ দাস, কিন্তু ওনারা এমন মেডিসিন দিলেন যে সেই মেডিসিনের এফেক্টে আমার মা আনকনসিয়াস হয়ে গেল, শিওর না হয় ওনাদেরই হসপিটালে করা রিপোর্ট
ইইজি, সিটি স্ক্যান, এমআরআই সব করলেন, লাম্বার পাঞ্চার করলেন, করে কিছু পেলেন না। কিন্তু তা সত্ত্বেও ওনারা নিজেরাই বললেন যে সিজার কনভালশন নয়। তা সত্ত্বেও ওনারা এমন মেডিকেশনস ওনারা দিলেন, ওনাদের ভুলভাল মেডিকেশনে পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেল, এবং আনকনসিয়াস হয়ে গেল বলে পেশেন্ট, আমার মায়ের ওপরে বিভিন্ন রকম অ্যাডিশনাল মেডিকেল সাপোর্ট দিতে হলো, রাইস টু ক্যাথিটার পড়ানো হলো, এবং তার থেকে ইনফেকশন হয়ে গেল। যে ইনফেকশনটা কিনা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, এবং সেই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশনের জন্য সেটা চলে গেল পরে সেপসিসে, সেপসিস থেকে আমার মা চলে গেল। মানে যেখানে শুরু হলো আর যেখানে গিয়ে শেষ হলো, দুটোর ব্যাপার কমপ্লিটলি ডিটাচড, একটার সঙ্গে একটা কোনো লিঙ্ক নেই। তো এরকম মানে মেডিকেল ট্রিটমেন্ট, এর মানে এই মেডিকেল ট্রিটমেন্টের জন্য আজকে আমি আমার মাকে হারালাম। তো কি করা উচিত? ওই হসপিটালে ডক্টর মণিময় ঘোষ পরবর্তীকালে আরও জানতে পারি, মানে যখন আমার মা ছিল 2 সপ্তাহ যখন, তো সেকেন্ড উইকে মানে 4-5 দিন আগে, মানে মাকে ডিসচার্জ করার 4-5 দিন আগে ওখানে যখন আমি যেতাম হসপিটালে দেখা করতে, আমি তো রোজই যেতাম মানে মাকে দেখবার জন্য, আমার ডক্টর মণিময় ঘোষের সঙ্গে মানে কথা বলার জন্য, দীপদাসের সঙ্গে কথা বলার জন্য। তো ওই সময় যখন তো ওনাদের সঙ্গে মানে ওপিডিতে গেলে তখন একটু মানে বেড নাম্বার লিখিয়ে বসতে হয়, ওয়েট করতে হয়, ততক্ষণ ডক্টর ওপিডিতে আসবে, বসবে, তারপর বেড নাম্বার ওয়াইজ একজন একজন করে ডাকবে। তো সেই সময় আরও অন্যান্য একজনের সঙ্গে আমার দেখা হয়, মানে তিনিও ডক্টর মণিময় ঘোষের আন্ডারেই তার বাবাকে ভর্তি করেছেন। তো তার থেকে আমি জানতে পারি যে উনিও প্রায় 1 মাস উডান হসপিটালে আসছেন, মানে তার বাবা ভর্তি ডক্টর মণিময় ঘোষেরই আন্ডারে, এবং উনি প্রায় 1 মাস ধরে উনি ওখানে আছেন হসপিটালে। উনি নিউমোনিয়ার প্রবলেম নিয়ে ভর্তি হন। তো মানে রিকভার করে বেশ খানিকটা ভালো হয়ে গেছিলো, কিন্তু মানে ছাড়ার মতো হয়তো ছাড়ানো যেত অন্যান্য কথা অনুযায়ী, কিন্তু ডক্টর ঘোষ ছাড়তে চাননি। মানে উনি হয়তো বলেছিলেন ডক্টর ঘোষকে যে যখন রিকভার করে গেছে তাহলে এবার একটু ছেড়ে দিন, তখন না দেখবো, আর একটু দেখা বাকি আছে, দেখতে হবে, আর একটু অবজারভেশনে রাখতে হবে। তো এইসব বলে তো একবার আইসিইউ থেকে ওয়ার্ডে মুভ করছে, আবার ওয়ার্ড থেকে আইসিইউতে যাচ্ছে, এইসব করে করে টেস্ট হচ্ছে বিভিন্ন রকম, এইসব করে তো টাইম ওয়েস্ট করে, আলটিমেটলি ছাড়েনি। তো তারপরে আমি মাকে ছাড়িয়ে নিয়ে চলে আসি, কিন্তু উনি ছাড়েননি, উনি রেখে দেন। তো আমার অনেক আগে থেকে, মানে আমি মাকে অ্যাডমিট করার আগে থেকে তার বাবা অ্যাডমিটেড। তো প্রায় তো পরে যখন ওনার সঙ্গে কথা হয়, তো ওনার কাছে জানতে পারি যে ওনার বাবাও মানে একইভাবেই মানে এক্সপায়ার করে যান, একই রকমভাবে, মানে আইসিইউতে 1 মাস থাকার পরও আইসিইউ থেকে ওয়ার্ড থেকে আইসিইউ এইসবভাবে বারবার মুভমেন্ট হয়, কিন্তু আলটিমেটলি আইসিইউতেই তারপরে আবার ফাইনালি যখন মুভ হয়, তো বেশ অনেক দিন ছিল। তো থাকার পরে ওরকমই মানে একটা আনকনসিয়াস শেষের দিকে হয়ে গেছিলো, এবং ইনফেকশন হয়, এবং সেই ইনফেকশন সারানো যায়নি, এবং আলটিমেটলি ওই ব্যাপারটা মানে সেই ওই সেপসিসের মতনই একটা হয়ে যায়, এবং সেখান থেকে এক্সপায়ার করে যায়। এবং এন্টায়ার ওনার যে মেডিক্লেমটা, ইন্স্যুরেন্সটা, সেটা এক্সস্ট হয় প্রায় ওনার যায় প্রায় 10 লাখ এরকম একটা অ্যামাউন্ট উনি বলেছিলেন। তো পুরো ইন্স্যুরেন্স অ্যামাউন্টটাই এক্সস্ট করে পেশেন্টকে এক্সস্ট করে, আর যখন পেশেন্ট আর কিছু মানে নেই, তখন ফাইনালি ডক্টর ঘোষ ওনার বাবাকে মানে রিলিজ করেন আর কি, তখন এরকম। আর পরবর্তীকালে আরও মানে এসব ঘটনা ঘটার পর আমাদেরই একজন পরিচিত অ্যাকাউন্টেন্সিস, তার কাছ থেকে জানতে পারি যে ডক্টর মণিময় ঘোষ তারও একজন পরিচিত লোক, তার একজন তাকেও, তিনিও ওরকম উডল্যান্ড হসপিটালে ডক্টর মণিময় ঘোষের আন্ডারে ভর্তি হয়ে তিনিও এক্সপায়ার করে যান এরকম। তো মানে উনি পার্টিকুলারলি মানে ওনারা মানে আমি তো এই ঘটনাগুলো আমরা আগে জানতাম না, মানে ভর্তি একজনের সঙ্গে তো দেখাই হলো মানে পরে, মানে হসপিটালে অ্যাডমিট করার পরে সেকেন্ড উইক চলাকালীন যখন মা ভর্তি ছিল সেই সময়। আর একজন যার কথা বলছি তার সঙ্গে তো পুরো ঘটনা ঘটে যাওয়ার পর যখন তাকে সে আমার রিলেটিভ তার সঙ্গে যখন কথা হয় পরে, তখন তিনি এই কথাটা বলেন। তো জানতে পারি আর কি মানে তার থেকে, আগে জানলে অবশ্যই যেতাম না। তো মানে এর থেকে একটা ঘটনাই মানে পরিষ্কার যে এরকম ঘটনা মানে ডক্টর ঘোষ আগেও করেছেন। উনি হয়তো এক্সপার্ট, উনি খুব ভালো মানে অভিনয় করতে পারেন, মানে লোককে খুব ভালো আশ্বাস দেন, দিয়ে পেশেন্টকে আটকে রাখেন, কিন্তু আলটিমেটলি পেশেন্টের কাছে উনি সুস্থ করে পাঠাবার থেকে মানে তার মানে ফাইনালি উনি মানে একদম মানে রিলিজ করে দেন আর কি, যাতে আর ফার্দার কোনো হসপিটালে যাতে ভর্তি করা যায়, মানে পেশেন্টটা দেওয়ার জায়গা না থাকে। তো এই ব্যাপারটা উনি খুব মানে এক্সপার্ট, যেটুকুনি মানে আমি বুঝেছি এইসব খবর থেকে, এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো আপনারা মানে এটাই যে আপনারা প্লিজ বি ভেরি কেয়ারফুল এইসব ডক্টরদের থেকে। তো এরকম হচ্ছে আমাদের মানে এই দুজন ডক্টরের মানে অবস্থা। তো এদেরকে আমি ডক্টর বলবো নাকি এরা ডক্টর সেজে থাকা মানে কিছু ক্রিমিনাল, নাকি এরা মানে কী বলবো আমি এদেরকে, কী অ্যাডজেক্টিভ দিলে মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমার তো মাথায় আসছে না, ফ্র্যাঙ্কলি বলছি। তো এই ঘটনাটা আমাদেরকে জানালাম একটাই কারণে, আমরা সতর্ক হন। যদি এই ডক্টরের কাছে আবার বলছি, ডক্টর মণিময় ঘোষ এবং ডক্টর দীপ দাস, ডক্টর মণিময় ঘোষ হচ্ছে মেডিসিনের ডক্টর উডল্যান্ড হসপিটালে, এবং ডক্টর দীপ দাস হচ্ছে নিউরোলজিস্ট,
যদি এই দুজনের কাছে আপনারা কোনো রকমভাবে ট্রিটমেন্ট করবেন বলে ভাবেন বা অলরেডি গিয়ে থাকেন, ট্রিটমেন্ট করছেন, এরকম যদি চিন্তাভাবনা থাকে তো মানে আবার ভাবুন, আর 100বার ভাবুন, বা পারলে ডক্টর চেঞ্জ করুন বা যা খুশি করুন, মানে আমরা ভেবে চিন্তাভাবনা করে আমরা যান এদের কাছে। অদ্ভুত কথা, মানে উডল্যান্ড হসপিটালে বলতো, মানে মানে এমনি আমি সেটা পরেও এই নার্সিংহোমে পরে শুনেছি, আর তো আপনারাও শুনে থাকবেন যে মানে অনেকে মানে বলে যে আইসিইউতে থাকাকালীন নাকি ইনফেকশন নাকি ওরকম হতে পারে, ইনফেকশন ক্যাচ করতে পারে। মানে আমি জানি না এটা কোনো কি মেডিকেল এক্সপ্লেনেশনস আছে, কিন্তু মানে এই কথাটা আমার কাছে খুব ইললজিক্যাল বলে মনে হয়। ইললজিক্যাল একটা সেই মানে ইন দিস সেন্স যে একটা মানে আইসিইউতে থাকলে ইনফেকশন হতে পারে, মানে এটা উডল্যান্ডের মতো হসপিটালে বা এখানে বলছে মানে আইসিইউতে প্রথমত লোক থাকে কেন? আইসিইউটা তো কোনো মানে এটা তো কোনো 5 স্টার বা 7 স্টার হোটেল নয় যে যেখানে গিয়ে থাকতে ভালো লেগেছে, আমি গেলাম, থাকলাম, কিছুদিন থাকতে থাকতে ভালো লেগে গেল, আর 2 দিন 3 দিন একটু ঠিক আছে আমার যখন ভালো লাগছে তাহলে আর 2 দিন এক্সট্রা থাকি, এরকম ব্যাপার তো নয়। একটা পেশেন্ট যখন হসপিটালে যায়, সে যখন অ্যাডমিট বা কোনো একটা কারণে ইমার্জেন্সিতে বা কোথাওই, সেখানে পেশেন্ট হসপিটালে যাওয়ার পরে সে আইসিইউতে যাবে না ওয়ার্ডে যাবে, এই ডিসিশনটা এটা তো নেয় ডক্টর পেশেন্টের কন্ডিশনের উপর বেস করে, কি কতখানি পেশেন্টের কন্ডিশনটা ক্রিটিক্যাল, সেই ক্রিটিক্যালিটির উপর বেস করে ডক্টরের ডিসিশন। এটা সম্পূর্ণ ডক্টরের ডিসিশন বা ডিসক্রিপশন যাই বলুন না কেন, যে একটা পেশেন্টকে আইসিইউতে রাখবে, আইসিইউতে রেখে ট্রিট করবে নাকি জেনারেল ওয়ার্ডে রেখে তার ট্রিটমেন্ট চলবে, এটা তো প্র্যাকটিক্যালি পুরো ডিপেন্ড করে ডক্টরের ডিসিশনের উপর বেস করে, আর পেশেন্টের মানে পেশেন্টের কন্ডিশনের উপর বেস করে ডক্টরের ডিসিশন নেওয়া। আর আইসিইউতে অ্যাডমিট হয়ে যাওয়ার পরে তারপর আইসিইউতে কতদিন থাকবে বা আইসিইউ থেকে মানে বেডে কবে মুভ হবে বা জেনারেল ওয়ার্ডে কবে মুভ হবে, এটাও ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশনের উপর বেস করে, কত তাড়াতাড়ি পেশেন্ট রিকভার করছে, হিল করছে, এইগুলোর উপর বেস করেই থাকে। তো আইসিইউতে অ্যাডমিট হওয়া এবং আইসিইউতে থাকার ডিউরেশন দুটোই ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডক্টর যে ডিসিশন নিচ্ছে তার উপরে। তো সেখানে আইসিইউতে থাকলে মানে ইনফেকশন হয়ে যাবে এই ব্যাপারটা মানে মানে যদি হয়ও তাহলে সেটা তোমার তাহলে উডল্যান্ডের মতো হসপিটাল যেখানে এরকম মানে ডেলি একটা আইসিইউ চার্জেস বা একটা লামসাম প্রায় 50,000 60,000 মতো একটা আইসিইউ চার্জ মানে থাকে। আইসিইউতে থাকা মানে শুধু তো আইসিইউ বেড চার্জ নয়, তার সঙ্গে মেডিকেশন, তার সঙ্গে ডক্টরের ভিজিট, তার সঙ্গে বিভিন্ন রকম মনিটরিং, নার্স, কারণ আইসিইউ নার্স জেনারেল ওয়ার্ডের নার্সের থেকে বেশি স্কিল্ড হয় ইন জেনারেল, আরও অনেক মানে বিভিন্ন রকম সব মানে সব সাপোর্টিং সব জিনিস থাকে, তার জন্য অনেক কিছুর জন্য আইসিইউ চার্জ বেশি হয়। তো আইসিইউতে থাকাকালীন এরকম একটা ইনফেকশন হয়ে যেতে পারে, তা অতই যখন তাহলে তোমরা জানো, তাহলে আইসিইউতে থাকলে মানে ইনফেকশন যদি না হয় তার জন্য তোমরা তাহলে কি তোমার তার স্টেপসটা নিয়েছো, তোমার তার প্রিকশনের সাথে তোমরা কী নিয়েছো যে আইসিইউতে থাকলে যাতে ইনফেকশন যাতে না হয়। একটা পেশেন্ট একটা সমস্যা নিয়ে গেল, আর তাহলে একটা লোক যদি ক্রিটিক্যাল, একটা আইসিইউ তো একটা হসপিটালের ভেতরে একটা তার ক্রিটিক্যাল মোস্ট ইউনিট, যত ক্রিটিক্যাল পেশেন্ট একটা হসপিটালে সবাই আইসিইউতে থাকে, সে যে টাইপের হসপিটালই হোক না কেন, সেটা মানে গভর্নমেন্ট হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, যাই হোক না কেন, আইসিইউ মানেই একটা হসপিটালে যেগুলো সব থেকে ক্রিটিক্যাল মোস্ট পেশেন্ট তারাই আইসিইউতে রয়েছে। তাহলে তারা যখন রয়েছে তো তাহলে তো আইসিইউটা তো সব থেকে হসপিটালের মধ্যে একটা ভেতরে তো সেফেস্ট ইউনিট হওয়া উচিত। সেখানে আইসিইউতে বলছে যেখানে চার্জেসও বেশি, যেটা সব থেকে সেফেস্ট ইউনিট হওয়া এক্সপেক্টেড, তো সেখানে ডক্টর বলছে আইসিইউতে থাকলে ওরকম ইনফেকশন তো হতেই পারে, এবং এমন ইনফেকশন হতে পারে যে সেটা পেশেন্ট মানে এক্সপায়ার করে যেতে পারে, সেটা আমার ক্ষেত্রে যা হলো। তো এটা মানে কতখানি মানে ইরেসপন্সিবল বা কী বলবো, মানে এটা তাহলে মানে এর মানে এক্সপ্লেনেশন তাহলে কী, তাহলে তুমি তাহলে এর তো তাহলে একটাই জিনিস তাহলে আমরা মানে করুন যে মানে দুটো জিনিস করুন। হয় আপনারা তাহলে যেগুলো যারা ক্রিটিক্যাল মোস্ট পেশেন্ট, আমরা যখন আমরা জানেন, অতই যখন আমরা জ্ঞান পাবি যে আইসিইউতে থাকলে এরকম হতে পারে, তাহলে আপনারা দুটো জিনিস করুন। হয় আইসিইউতে যারা ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদেরকে আমরা ওয়ার্ডে মুভ করে দিই, আর ওয়ার্ডে যারা নন ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকে আইসিইউতে মুভ করুন, যাতে তারা অ্যাটলিস্ট কিছু হলে তারা যাতে এইড করতে পারে। আর যারা সব থেকে বেশি ক্রিটিক্যাল মোস্ট তাদেরকে আর হসপিটালে রাখবেন না, তাদেরকে বাড়ি বাড়িয়ে দিন। এটা একটা জিনিস। আপনার তো একটা সেকেন্ড একটা ওপিনিয়ন আছে, আপনারা আমাদের হসপিটালে লিখে রাখুন যে উই আর এ বাঞ্চ অফ আনপ্রফেশনাল irresponsible ক্যালাস ইডিয়েটস, সো ইফ ইউ কাম টু আস then you better come at your own risk। এটা লিখে রাখুন। এবার যদি কেউ ভর্তি করে তাহলে সে তার মতো করে ভর্তি করবে, পয়সা তার রিস্ক, সে তার রিস্কে অ্যাডমিট করবে, সব জেনে বুঝে। কারণ আইসিইউতে আমি একটা প্রবলেম নিয়ে গেলাম, সেই প্রবলেমটা তো আমরা ধরতে পারলেন না, সারাতে পারলেন না, উল্টে একটা শরীরে একটা অন্য সমস্যা ঢুকিয়ে দিলেন, তো এর থেকে হসপিটালে না যাই ভালো, ওর থেকে বাড়িতে থাক, তবু না অ্যাটলিস্ট যেটা হয়েছে তবু না সেটা নিয়ে থাকবে, অন্য কিছু না ঢুকবে না শরীরে, ঠিক নিয়ে থাক। তাহলে মানে আমাদের একটা ইরেসপন্সিবল একটা ক্যারাস অ্যাটিটিউডের জন্য, আমাদের মানে আনপ্রফেশনালিজমের জন্য আমার মা চলে গেল। আমি এখনও মানে ব্যাপারটা মানে বিশ্বাস করে উঠতে পারিনি, মানে পারছি না এখনও এই ব্যাপারটা হয়েছে। মানে লাস্ট আজকে আগস্ট মাস, জাস্ট আগস্ট পড়েছে,
তো লাস্ট মানে এই ইয়ারেই মানে লাস্ট মে জুন মাসের মিডিলে ভর্তি হয় হসপিটালে। তো জুন অবধি সে লোকটা বাড়িতে হেঁটে চলে বেড়াচ্ছিল, আজকে সে লোকটা নেই, বিধিবিধেই নেই। তো এই জিনিসটা আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম হতে পারে। আর সেটাও কেন হলো যে না, একটা মানে আইসিইউ ডক্টর এমন মেডিকেশনস দিল, আমি ভর্তি হলাম একটা কাঁপুনির প্রবলেম নিয়ে। তো সেই কাঁপুনিটা কেন হলো, যেটা 10 রকম টেস্ট করে ধরা গেল না। ইজি করলেন, সিটি করলেন, এমআরআই ব্রেন করলেন, লাম্বার পাঞ্চার করলেন, বিভিন্ন রকম ব্লাড টেস্ট করলেন, হলটার মনিটরিং করলেন, অ্যাঞ্জিওগ্রাম করা ভালো চেষ্টায় ছিলেন, করতে পারেননি। আমাদের হসপিটালের ডক্টর রিজেক্ট করেছে, করতে পারেননি। তো যাই হোক না কেন, এত কিছু টেস্ট করার পরও আমরা ধরতে পারলেন না যে কী হয়েছে। তো ধরতে না পারলেন, কিন্তু তারপর আপনারা এমন মেডিকেশান দিলেন আন্দাজে, বা যে তার থেকে পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেল। আনকনসিয়াস হয়ে তার থেকে আরও অ্যাডিশনাল মেডিকেল সাপোর্ট দিতে হলো, তার জন্য খাওয়ার জন্য লাইট টুব লাগাতে হলো, চুরিনোর জন্য ক্যাথিটার লাগাতে হলো। তার থেকে ইনফেকশন হয়ে তারপর মাল্টিডাগ্রেসিং ইনফেকশন হয়ে গেল, এবার তার থেকে সেটিস হয়ে পেশেন্ট চলে গেল। তো এই আমাদের এরকম এবং 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 এটা আমার জাস্টিফিকেশন দিচ্ছেন কি যে না এরকম আইসিইউ থাকলে এরকম তো হতেই পারে। তো এটা মানে কী ধরনের ট্রিটমেন্ট, এটা কী ধরনের মানে ক্যালাস অ্যাটিটিউড। তো এর থেকে বড় আমরা তাহলে পেশেন্ট থাকলে আমরা তাহলে বাইরেই রাখি, তাহলে অ্যাটলিস্ট অন্য কিছু শরীরে পাকাবে না। যা শরীরের সমস্যা সেটা নিয়েই থাকুক, অন্তত এক্সট্রা কোনো এরকম কোনো লাইফ থ্রেটনিং কিছু একটা হয়ে যাবে না যে তার থেকে যে মানে একটা জিনিস ট্রিটমেন্ট করতে গিয়ে ভালো করতে গিয়ে তার মানে লোক মানে একবার পৃথিবী ছেড়ে মানে সে চলে যায় আর কি। আর আমার এই ভিডিওটার মাধ্যমে আমি অন্তত আমার স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা অপোজিশন যেই থাকুন, মানে যারাই আছেন আপনারা, আমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট উইথ ফোল্ডেড হ্যান্ড আমি আমাদের কাছে জানাচ্ছি যে আপনারা তো জানেন আমরা তো সরকার চালান, এবং আমরা আগেও যারা অপোজিশনে আছেন তারাও আগে সরকার চালিয়েছেন, যারা এখন সরকারে আছেন তারা তো আমরা তো চালাচ্ছেনই সরকার, আমরা সরকার চালাচ্ছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, সব কিছু আমরা জানেন। তো আমাদের নলেজ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইভেট অল ওভার ইন্ডিয়ায় এবং ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়াতেই বলবো, প্রাইভেট হসপিটাল কী করে, প্রাইভেট হসপিটাল কীভাবে সাধারণ মানুষকে স্কুইজ করে, প্রাইভেট হসপিটাল ট্রিটমেন্টের নামে কী করে, সেটা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, কারণ আপনারা এই ব্যাপারগুলো আমাদের নলেজ অনেক বেশি। তো আমাদের অভিজ্ঞতা নলেজ অনেক বেশি আমার থেকে। আমরা তো জানি, সাধারণ মানুষও জানেন, আপনারাও জানেন। তো আপনারা প্লিজ একটা কিছু করুন, একটা কিছু ব্যবস্থা করুন, কারণ এইভাবে ট্রিটমেন্টের নামে লোকে মানে নিজের প্রিয়জনকে হারাচ্ছে, পয়সাও হারাচ্ছে, সব কিছু মানে অ্যাজ ইফ যেন আমরা পয়সা খরচ করে আমাদের বাড়ির লোককে আমরা মানে মারবার জন্য নিয়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেটা তো নয়, আমরা তো ট্রিটমেন্টের জন্য যাই, পাশের মানুষকে প্রিয়জনকে সুস্থ করে বাড়ি ফিরে আনার জন্য যাই, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা যেখানে গিয়ে এন্ড হচ্ছে সেটা খুব মানে প্যাথেটিক এবং খুবই আনফর্চুনেট। যে তো আপনার আর এই ব্যাপারটা ইন্টারভেনশন আমরাই করে ব্যাপারটাকে খানিকটা সম্ভব মানে কার্ভ করতে পারুন না পারুন, অন্তত খানিকটা যাতে কন্ট্রোল করা যায় সেটা আপনারা কাইন্ডলি দেখুন, কিছু অন্তত করুন, যাতে এই প্রাইভেট হসপিটালের এই যে একটা র্যাম্প্যান্ট এই যে একটা করাপশন এই ট্রিটমেন্টের নামে, এটা অন্তত কিছুটা যাতে অন্তত কন্ট্রোল করা যায় বা কিছু একটা করা যায়, এই জিনিসটা একটা কিছু স্টেপ কোনো রকম ল বা কিছু একটা করুন, যাতে অ্যাটলিস্ট কিছু একটা মানে ব্যবস্থা নেওয়া যায় এর এগেনস্টে। ব্যাস এটাই, আর কি বলবো। আর আমাদের কাছে ইউটিউবে যেসব ভিউয়ার যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, সঙ্গে ছিলেন, তাদের আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যতখানি সম্ভব এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের রিলেটিভস, আত্মীয়স্বজন বা যে কোনো পাবলিক মানে প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা যতখানি পারেন শেয়ার করুন। তার কারণ একটাই, যে আপনারা পাবলিক অ্যাওয়ারনেস, আপনারা সতর্ক হন এইসব ডক্টরদের থেকে, তাদের কাছে যাওয়া আমাদের কাছে লাইফ চেঞ্জিং হয়ে যেতে পারে। সেই জন্যই যদি আমরা নিজেরা যান বা আমাদের বলা যায় না, আমাদের কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব কেউ হয়তো যাচ্ছেন বা যাবার কথা ভাবছেন বা চিন্তা করছেন, তাহলে অ্যাটলিস্ট আপনারা তাদেরকে অনলি ফর অ্যাওয়ারনেস আপনারা এই ভিডিওটা যতখানি সম্ভব শেয়ার করুন। ব্যাস এটা জানিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।